স্বামীজি যেদিন দেহত্যাগ করেন তার পরের দিন দেহ দাহ করার পর এক অলৌকিক ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার অনেকেই সাক্ষী ছিলেন। সেই দিনটি ছিল ৪ঠা জুলাই। ভোরবেলা ঘুম ভেঙেছিল স্বামীজির। আজই তো সেই দিন, আমেরিকার স্বাধীনতা দিবস আর আমার দেহত্যাগের দিন। মা ভুবনেশ্বরী দেবীর মুখটা মনে পড়ল স্বামীজির। বুকের মধ্যে অল্প ব্যথা অনুভব করলেন। কিছুক্ষণ ধ্যান করলেন তিনি। তারপর সেই বিচ্ছেদের বেদনার সব ছায়া সরে গেল মন থেকে। ভারী উৎফুল্ল বোধ করলেন স্বামীজি। তিনি অনুভব করলেন তার সব অসুখ যেন সেরে গেছে, শরীরে আর কোনো কষ্টই নেই। ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ। মনের মধ্যে গুনগুন করছে গান। তার মনে আর কোনো অশান্তি নেই, শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর। উপাসনার পরে গুরু ভাইদের সাথে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন। বেলা গড়িয়ে চলেছে। ঘড়িতে তখন সকাল 8:30। প্রেমানন্দকে ডেকে বললেন, আমার পুজোর আসর ঠাকুরের পুজোর ঘরে করে দে। প্রেমানন্দ তাই করলেন। তখন সকাল 9:30। স্বামী প্রেমানন্দ সেখানেই এলেন পুজো করতে। কিন্তু স্বামীজি এখন একা হতে চান। প্রেমানন্দকে বললেন, আমার ধ্যানের আসনটা ঠাকুরের শোয়ার ঘরে পেতে দে তো, এখন আমি সেখানে বসেই ধ্যান করব। ঠাকুরের শোয়ার ঘরে প্রেমানন্দ পেতে দিলেন ধ্যানের আসন। স্বামীজি চারিদিকে দরজা জানালা বন্ধ করে দিতে বললেন। বেলা 11টা পর্যন্ত ধ্যান করলেন তিনি। ধ্যান ভাঙলে বিছানা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন স্বামীজি। স্বামীজির চোখে মুখে তখন রূপের বন্যা বইছে। স্বামীজির মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন তার সব গুরু ভাইয়েরা। স্বামীজি বেলা 11:30টার মধ্যে সবাইকে দুপুরের খাওয়া দাওয়া করে নিতে বললেন। আজ তিনি একা খাচ্ছেন না, খেতে বসেছেন সবার সঙ্গে। সকালবেলা বেলুর মঠের ঘাটে জেলেদের নৌকা ফিরেছিল, নৌকা ভর্তি গঙ্গার ইলিশ। স্বামীজির কানে খবর আসতেই তিনি মহা উৎসাহে ইলিশ কিনেছিলেন। তারই আদেশে আজ ইলিশের নানা রকম পদ রান্না হয়েছে। গুরু ভাইদের সঙ্গে মহানন্দে ইলিশ মাছ খেতে বসেছেন স্বামীজি। তিনি জানেন আর মাত্র কয়েক ঘন্টার পর তাকে বেরোতে হবে। ডাক্তারের উপদেশ মেনে চলার আর কোনো প্রয়োজন নেই। জীবনের শেষ দিনটা আনন্দেই কাটানো উচিত। তিনি বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়েছে রে, ঘটি বাটিগুলোকেও খেয়ে ফেলতে ইচ্ছে করছে। পেট ভরে খেলেন ইলিশের ঝোল, ইলিশের অম্বল, ইলিশ মাছ ভাজা। দুপুরে মিনিট 15 বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন, সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ, চল একটু লেখাপড়া করা যাক। স্বামীজি শুদ্ধানন্দকে বললেন, লাইব্রেরি থেকে যজুর্বেদটি নিয়ে আয় তো। তারপর হঠাৎ তাকে বললেন, এই বেদের মহিধর ভাষ্য আমার মনে লাগে না। আমাদের দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরাগুচ্ছে ইরা ও পিঙ্গলার মধ্যবর্তী যে সুষুম্ন নাড়িটি রয়েছে তার বর্ণনা ও ব্যাখ্যা রয়েছে তন্ত্রশাস্ত্রে। আর এই ব্যাখ্যা ও বর্ণনার প্রাথমিক দিকটি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে। মহিধর সেটি ধরতে পারেনি। স্বামীজি এটুকু বলে থামলেন। এরপর দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত টানা 3 ঘন্টা স্বামীজি লাইব্রেরির ঘরে বসে ব্রহ্মচারীদের সঙ্গে ব্যাকরণ চর্চা করলেন। তিনি পাণিনির ব্যাকরণের সূত্রগুলি নানা রকম মজার গল্পের সাথে জুড়ে দিয়ে বলতে লাগলেন। ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসি মজার হুল্লোড়ে পরিণত হলো। ব্যাকরণের ক্লাস শেষ হতেই 1 কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুর বাজার পর্যন্ত প্রায় 2 মাইল অর্থাৎ প্রায় 3200 মিটার পথ হাঁটলেন। এতটা হাঁটা তার শরীর তখন নিতে পারছিল না, কিন্তু কোনো কষ্টই তিনি আর সেদিন অনুভব করলেন না। সেদিন যেন তিনি অনায়াসেই হাঁটলেন। বিকেল 5টা নাগাদ মঠে ফিরলেন স্বামীজি। সেখানে আম গাছের তলায় একটি বেঞ্চি পাতা ছিল, গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা। স্বামীজির শরীর তেমন ভালো থাকে না বলে ইদানিং তিনি আর সেখানে বসেন না, কিন্তু আজ শরীর ও মন একেবারে সুস্থ। তামাক খেতে খেতে আড্ডায় বসলেন স্বামীজি। আড্ডা দিতে দিতে ঘন্টা 1.5 কেটে গেল। সন্ধে তখন 6:30। সন্ন্যাসীরা কয়েকজন মিলে চা খাচ্ছেন। স্বামীজিও 1 কাপ চা চাইলেন। এখন ঠিক সন্ধে 7টা। শুরু হলো সন্ধ্যা আরতি। বিবেকানন্দ জানতেন যে আর দেরি করা চলবে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের ন্যায় ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে। তিনি বাঙাল ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে গেলেন। ব্রজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছোড়া মালা দিয়ে
তুই বাইরে বসে জব কর। স্বামীজি হয়তো বুঝতে পেরেছিলেন যে এটাই হয়তো তার জীবনের শেষ ধ্যান। তখন সন্ধে ঠিক 7:45। স্বামীজি ঠিক যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন। বোজেন্দ্রকে ডাকলেন, বললেন জানালা খুলে দে, বড্ড গরম লাগছে। মেঝেতে বিছানা পাতা, সেখানে শুয়ে পড়লেন স্বামীজি, হাতে তার জপের মালা। বোজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে। স্বামীজি ঘামছেন, বললেন আর বাতাস করিস নে, একটু পা টিপে দে। ঘড়িতে তখন রাত 9টা। স্বামীজি বাঁ পাশে ফিরলেন, তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছোবলটা বুঝতে পারলেন স্বামীজি। শিশুর মতো কাঁদতে থাকলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন, গভীর সেই শ্বাস। মাথাটা নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল। ঠোঁটে আর নাকের কোণে রক্তের ফোঁটা। দিব্য জ্যোতিতে উজ্জ্বল তার মুখ, ঠোঁটে স্নিগ্ধ হাসি। ঠাকুর তাকে বলেছিলেন, যেদিন তুই নিজেকে চিনতে পারবি সেদিন তোর দেহ আর থাকবে না। স্বামী বিবেকানন্দ নিজের মুখে বলেছিলেন তার 40 পেরোবে না। আজ তার বয়স 39 বছর 5 মাস 24 দিন। রাতটা এভাবেই কেটে গেল। পরের দিন ভোরবেলা একটি সুন্দর গালিচার উপর শায়িত আছে সেই দিব্য দেহ। শুয়ে আছেন আমাদের সবার পরম পূজনীয় স্বামী বিবেকানন্দ। তার মাথায় ফুলের মুকুট, পরনে নতুন গৈরিক বসন। তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমালাটি। তার চোখ দুটি যেন ধ্যানমগ্ন, যেন শিবের চোখ অর্ধ নিবেদিত। ভগিনী নিবেদিতা ভোরবেলায় চলে এসেছেন। স্বামীজির পাশে বসে হাত পাখা দিয়ে অনবরত বাতাস করছেন তাকে। তার দুটি গাল বেয়ে নামছে নীরব অশ্রুধারা। স্বামীজির মাথা পশ্চিম দিকে, পা দুখানি পূবে গঙ্গার দিকে করা। নিবেদিতাকে দেখেই বোঝা যাচ্ছে সেই বিদেশিনীর হৃদয় যেন গলে গলে পড়ছে অজস্র দ্বারে। আজকের ভোরবেলাটি তার কাছে বয়ে এনেছে অসীম বেদনা। বিবেকানন্দের দেহ স্থাপন হলো চন্দন কাঠের চিতায়, আর তখনই সেখানে এসে পৌঁছালেন মা ভুবনেশ্বরী দেবী। চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে। কি হলো আমার নরেনের? হঠাৎ চলে গেল কেন? ফিরে আয় নরেন, ফিরে আয়। আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না বাবা। আমি কি নিয়ে থাকবো নরেন? ফিরে আয় বাবা। সন্ন্যাসীরা যেন তাকে কি বোঝাচ্ছেন। তারপর তাকে তুলে দেন নৌকায়। জ্বলে উঠল বিবেকানন্দের চিতা। মাঝগঙ্গা থেকে তখনও ভেসে আসছে মা ভুবনেশ্বরী দেবীর বুক ফাটা কান্না। নিবেদিতা তখন মনে মনে ভাবলেন, প্রভুর এই জ্বলন্ত বস্ত্রখণ্ডের একখানি টুকরো যদি পেতাম। সন্ধে তখন 6টা। দাহ কার্য সম্পূর্ণ হলো। আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল। অলৌকিক কাণ্ড। তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে যেখানে তিনি দাঁড়িয়ে আছেন সেখানে উড়ে এসে পড়ল একখণ্ড জ্বলন্ত বস্ত্রখণ্ড, যতটুকু তিনি পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। নিবেদিতার মনে হলো এই জ্বলন্ত বস্ত্রখণ্ডটি তার প্রভুর, তার গুরুর শেষ চিঠি। স্বামীজি জানিয়ে দিলেন তিনি আছেন, তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি।